নমস্কার, লাইফ অ্যান্ড লিভিংয়ের ট্যালেন্ট আনপ্লাগড আজও একটি খুব সুন্দর এপিসোড নিয়ে আমরা এসেছি আপনাদের সামনে। আজকের সঙ্গে আমাদের অনেকে আছেন, একটু আলাপ করিয়ে দিই। আছেন আমাদের সঙ্গে আজকে শুভাশিস মুন্সি। শুভাশিস, ওয়েলকাম করলাম তোমাকে আমাদের চ্যানেলে। ধন্যবাদ। আর এমন একজন সঙ্গে আছেন যাকে তো সবাই আমরা চিনি, তবুও মানুষের ভালো লাগার জন্যে আমি আবার করে বলি, সঙ্গে আছে পূর্ণেন্দু ভট্টাচার্য। পূর্ণেন্দুকে আমরা অনেকদিন পরে পেয়েছি এবং এমন কেউ নেই যারা পূর্ণেন্দুকে চেনেন না। তো আমার খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আর সঙ্গে আছে দীপান্বিতা মুন্সি। দীপান্বিতা, তোমাকে ওয়েলকাম করছি। পূর্ণেন্দু, ইউ আর ওয়েলকাম। আজকে আমাদের একটা গ্রেট পাওনা ঠাকুরের কৃপায়, আজকে খুব ভালো একটা পাওনা যে আজকে আমাদের বিষয়টা হলো অন্য বসন্ত। এটা শ্রুতি নাটক বলবো। হ্যাঁ, আমরা মানে প্রথমে আমি এটাকে লিখেছিলাম, যেহেতু আমার কাছে রিসোর্স ছিল না, তো শ্রুতি নাটক হিসেবে করবো। এবং যেহেতু ফ্যামিলি, তো আমরা তিনজনে মিলে এটা বেশ কয়েকবার শ্রুতি নাটক হিসেবে করেছি। কিন্তু যেহেতু কনসেপ্টটা একদম ইউনিক এবং আমার মনে হয়েছিল যে এটা ভালো লাগবে সকলের, তো আমার খুব ইচ্ছে ছিল এটা। একবার ভেবেছিলাম যে এটাকে একটা অ্যানিমেশন ফিল্ম তৈরি করব, কিন্তু অ্যানিমেশন ফিল্ম তৈরি করার জন্য যা রিসোর্স দরকার বা অ্যানিমেটার দরকার, সেটা ভীষণ ব্যয় সাপেক্ষ। তো সেটাকে আমার সাইডে রাখতে হলো। তো তারপরে পূর্ণেন্দুদার সাথে আমার কথা প্রসঙ্গে পূর্ণেন্দুদাকে বললাম যে এরকম একটা আছে, তো আমি করতে চাই, তো করবে নাকি? তো পূর্ণেন্দু বলে হ্যাঁ হ্যাঁ করো, এবং দেরি করো না, তাড়াতাড়ি করো। তো আমি উৎসাহ পেয়ে গেলাম। আর যেহেতু আমার ক্যারেক্টারটা একটা মেইন ক্যারেক্টার, সেটা আমার একজন ভীষণ পাওয়ারফুল ভয়েস দরকার, যেটার জন্য আমি ভেবেছিলাম যে সেরকম যদি না পাই তাহলে এটাকে মঞ্চস্থ করার কথা ভাববো না। তো পূর্ণেন্দু দাকে পেয়ে আমি ভীষণ সাহস পেয়ে গেলাম যে আমি একদম ঠিক ঠিক পেয়েছি একজন যে জাস্টিফাই করতে পারবে ক্যারেক্টারটা। তো সেইটা ভেবে তখন আমি এটাকে আরেকটু এলাবোরেট করলাম যাতে এটা একটা বেশ স্টেজে করার মতো হয়। এবং তারপরে আমরা একসাথে বসলাম, পূর্ণেন্দুদা, অনিন্দিতা, জাহানারা, ওদের সাথে কথা বললাম। মানে আমি ফর্চুনেট যে এরা প্রত্যেকেই এক কথায় রাজি হয়ে গেল যে হ্যাঁ করবো। এত পজিটিভ এনার্জি এবং এত সুন্দরভাবে সবাই এগিয়ে এলো, ব্যস্ততার মধ্যেও তারা যে এগিয়ে এলো, সেটা আমার কাছে বিশাল বড় পাওনা। এবং স্বতঃস্ফূর্তভাবে, উইদাউট এনি মানে ভাবনা চিন্তা না করে খুব সহজভাবে বলে যে হ্যাঁ করো, আমরা আছি। এবং তারপরে তো যখন আমরা একসাথে পাঠ করলাম, তো সবাই ভীষণ। এবং আমার একটাই লাইফের কনসেপ্ট যে যেটা করব সেটা করে যদি আনন্দ না পাই তাহলে সেটা করব না। তো এবং তার মধ্যে কোনো কনফ্লিক্ট থাকবে না। এবং ফর্চুনেটলি আমরা যখন প্রথম শো করি, আমরা এত হই হই করে আনন্দ করে করেছি, কোনো কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, যেসবগুলো হয় জেনারেলি করতে গেলে। তো আমরা ভীষণ এনজয় করে করেছি এবং প্রত্যেকে ভীষণ খুশি হয়ে আমরা করেছি। এবং আমরা দ্বিতীয়বার করার সুযোগ পেলাম পেসুয়েভের সহযোগিতায়। তো ভাবলাম যে আরেকবার হোক। সবাই বলছিল যে এটা একবার নয়, বেশ অনেকবার হওয়া উচিত। প্রথম যখন হয়েছিল এই অন্য বসন্তে, এটার তো প্রথম কথা সম্পূর্ণ লেখাটাই তোমার, মানে যেটা তুমি কনসিভ করেছো, যেভাবে যে তুমি এটাকে পুরো একটা আকার দিয়েছো শ্রুতি নাটকের মতন। তার মধ্যে যারা বক্তা, যারা বলছেন, তাদের মধ্যে তিনজন মেন ক্যারেক্টার, একজন পুরুষ কণ্ঠ আর দুজন নারী কণ্ঠ। আমার মেন তিনটে ক্যারেক্টার, একটা কৃষ্ণচূড়া, একটা পলাশ আর একটা বট। বট যেহেতু একটা গুরুগম্ভীর, সেই জন্য পূর্ণেন্দুদার বেস্ট সিলেকশন। ওই রকম দরকার একজন গম্ভীর, ওই রকম বিশাল খুব ভালো, মানে কনসেপ্টটা যেমন তিনটে গাছের কথা, এমনি বেশ পাওয়ারফুল তিনটে গাছ, সবাই আমরা নাম জানি, এবং তাদের মধ্যে যে কথোপকথন। এটা আমার আইডিয়াটা এসেছিলো এরকমভাবে, মানে খুব একটা ছোট্ট ধারণা থেকে এসেছিলো যে হঠাৎ একদিন মনে হলো যে যখন ফল হয়, সমস্ত গাছের পাতা সব ঝরে যায়, আবার নতুন করে পাতা আসে। তো আমার মনে হলো যে মানুষদের যদি এরকম হতো যে আমাদের ভেতরে যত যন্ত্রণা, বিদ্বেষ মাথার মধ্যে জমা হয়ে আছে, সেগুলো যদি কোনোভাবে আমরা সমস্ত একদিন ঝরে গেল, আবার নতুন করে শুরু করতে পারলাম, তাহলে কীরকম হয়? কারণ আমাদের এগুলো পাইল আপ হতে থাকে, জমতে থাকে জমতে থাকে, এবং এগুলো আমাদের অসম্ভব একটা ব্যাগেজ তৈরি হতে থাকে। তো গাছেদের যেরকম একদম নতুন করে আবার সেজে ওঠে, তো মানুষরা কেন পারে না?
এই ধারণা থেকে আমার এটা আসলো। এবং তারপরে মনে হলো যে গাছ যদি মানুষের মতো ব্যবহার শুরু করে তাহলে কি হতে পারে, সেই ধারণা থেকে পুরো ব্যাপারটা তৈরি করা। বাকি পূর্ণদা বলবো। হ্যাঁ, আমি একটু পূর্ণেন্দুর কাছেই যাই। অনেকদিন পরে তোমার সাথে কথা বলার সুযোগ হচ্ছে, আর তোমাকে পেয়ে তো আমি খুবই অভিভূত। তো এইরকম একটা লেখা, তার যে মূল যে বট গাছ, সেটা একটা পাওয়ারফুল গাছ, আর তার পাওয়ারফুল নিশ্চয়ই ডায়লগগুলো খুব পাওয়ারফুল। তো কীরকম লাগছিল, মানে তখন কি মনে হচ্ছিল যে আমি মানুষ হয়ে কথা বলছি, না আমি অ্যাজ এ কোনো একজন কিভাবে, মানে তুমি যে অ্যাড্রেস করছো টু দি অডিয়েন্স, কি মনে হচ্ছিল? সবার আগে তো আমি সুনেত্রা, তোমাকে, লিটন, আমাদের বহু বছর পরে আবার আমরা একসাথে হতে পেরেছি, সেটার জন্য নিজেকে ভাগ্যশালী মনে করি। আর এই নাটকটা, এটাকে ও মিউজিক্যাল প্লে নাম দিয়েছে, মিউজিক্যাল প্লেই বলি এটাকে, ইটস এ মিউজিক্যাল প্লে অ্যাকচুয়ালি। আমার সঙ্গে মনে হয় শিব মন্দিরে যখন আমরা শতকণ্ঠ প্রোগ্রামটা করছিলাম তখন ওর আলাপ হয়, এবং তারপরে আমরা ফোন নাম্বার এক্সচেঞ্জ করি, এবং তারপরে ও আমাকে ওইখানেই বলে যে আমি এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করছি। আই এম ভেরি গুড। তারপরে ও আমাকে একদিন অনলাইনে পুরোটা পড়ে শোনায়। তো যখন আমি ওটা শুনি তখনই, আর যেহেতু আমি নাটক করি, নাটক ডিরেক্ট করি, আমি ওই কিছু একটা পড়লে ওটাকে ভিজুয়ালাইজ করতে পারি যে সামনে এরকম একটা কিছু হচ্ছে। তো আমি যখন ওটাকে শুনি, আমার চোখের সামনে পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ হয়। তখন আমার মনে হয় যে হ্যাঁ, এটা তো দারুণ জিনিস। কিছু কিছু এর মধ্যে জিনিস আছে, যেমন গাছেরা যদি মানুষের মতো বিহেভ করা শুরু করে, ব্যবহার করা শুরু করে, তখন কি হবে? তুমি চিন্তা করো, আমরা মানুষরা কত, মানে কত নেগেটিভিটি আমাদের মধ্যে, কত কমপ্লিকেশনস, কত মানে একজন আরেকজনের প্রতি কি ধরনের আমরা ব্যবহার করি, সেইটা যদি গাছ করে তাহলে মানে ভাবাই যায় না। আর গাছ বেসিক্যালি এরা তো নিঃস্বার্থ সেবা করে চলেছে আমাদের। তখন যখন আমি বললো যে এটা বটের চরিত্রটা, আর বটের চরিত্রের মধ্যে অনেক ভেরিয়েশনস আছে। এক সময় ও নেতা হয়ে ঢুকছে, এক সময় ও রিয়েলাইজেশন হচ্ছে যে কেন এইসব, কখন ওরা মানুষের মতো বিহেভ, মানে মানুষের অভিনয় করলে কেমন করা হবে সেইটা করছে। এই ধরনের অনেকগুলো আলাদা আলাদা ভেরিয়েশনস আছে। সেটা আমার এই আজকের জীবনের সঙ্গে খুব ক্লোজ মনে হলো যে আমরা যা করছি বা যা করে থাকি বা যা দেখে থাকি, যা হচ্ছে আমাদের আশেপাশে, তার খুব ক্লোজ। সেই জন্য আমি এক কথায় বলেছিলাম যে আমি করব। এবং ওই তাড়াতাড়ি করার ব্যাপারটা এই জন্য ছিল যে এই ধরনের অনেক জল্পনা কল্পনা আমাদের আসে, আলটিমেটলি সেটা হয়ে ওঠে না, করে ফেললেই হয়ে যায়। সেই জন্য আমি বলেছিলাম যদি করতে হয় তো ইমিডিয়েট করো। তো আমরা লাস্ট ইয়ার ডিসেম্বরের 8 তারিখে এই শোটা করেছিলাম। ঠিক 11 মাস পরে নভেম্বরের 8 তারিখে আবার করতে চলেছি। তো এইরকম যে চিন্তা ভাবনা, একটা এটা তো একটা মানে কি বলবো, এই চিন্তা ভাবনাটার মধ্যেই একটা সেবা ব্যাপার আছে। কারণ গাছ, সূর্য, আমাদের হাওয়া, বাতাস, আকাশ, এরা তো নিঃস্বার্থভাবেই জগৎকে করে যাচ্ছে। আমরা তো অ্যাকাউন্টও রাখি না, তারাও রাখে না, যা তো দিলাম কি পেলাম, তারাও বলে না, আমরাও তাদের প্রতি গ্র্যাটিটিউডটা দেখাই না। তুমি এটা ভাবো, যদি তারা তোমার মাসের শেষে একটা বিল এসে গেল, তুমি এত অক্সিজেন আমার থেকে নিয়েছো, এটা পে করো, বা সূর্য একটা বিল পাঠিয়ে দিল যে ভাই তুমি এত সানলাইট ইউজ করেছো, তার এই পেমেন্ট করো, তখন কি হবে? এইগুলো আমরা কখনো ভাবতেই পারি না। কনসেপ্টটা কিন্তু তোমাদের একটা সেকেন্ড শো বোধহয় না, সেকেন্ড শো, এই শোতে আবার তোমরা নীলাদ্রিকে পেয়েছো, পেসিওএফ তোমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তো ন্যাচারালি এই শোটা যারাই দেখতে যাবেন তারা যেন দেখতে দেখতে অলরেডি চিন্তা করেন যে আমরা কি পরিমাণে আমরা ফ্রি পেয়ে যাচ্ছি জিনিস। একদম। এবং আমরাই একমাত্র প্রাণী গোটা পৃথিবীতে, আমরা নিজেদেরকে উন্নত জীব ভাবি, কিন্তু আমরা সবচাইতে ডিস্ট্রাকটিভ। ইভেন অ্যানিমেলসরাও তারা জানে যে কি, তারা কখনো নেচারের ক্ষতি করে না। আমরা একমাত্র মানুষ যারা প্রকৃতিকে নষ্ট করছি, প্রকৃতিকে ধ্বংস করছি, এবং আমরা আমাদের সবসময় সুপিরিয়ার ভাবি, এবং যাদের ছাড়া আমাদের চলবে না
তাদেরকে সবচাইতে বেশি আমরা বঞ্চিত এবং তাদেরকে সবচাইতে বেশি ইগনোর করছি। একটা পিঁপড়ে পর্যন্ত আমাদের লাইফে, একটা মৌমাছি যদি না থাকে আজকে ফুল গাছ হবে না, গাছ জন্মাবে না, গাছের রেণু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে না, আমরা মৌমাছিদের মেরে ফেলছি। তো এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা এত মেটেরিয়ালিস্টিক এবং এত স্বার্থের জন্য এবং নিজেদের যত রকম এন্টারটেনমেন্ট হয়, আমরা যত ভালো থাকতে পারি এবং আর্টিফিশিয়ালি নট ন্যাচারালি, সেইটার আমরা চেষ্টা করে চলেছি যাতে আমরা ধ্বংস করছি। আরেকটা জিনিস সবচেয়ে বড় প্রবলেম আমার মনে হয়, যেটা আমরা যেহেতু প্রকৃতির থেকে অনেক দূরে সরে যাচ্ছি, যত দূরে সরে যাচ্ছি আমাদের লাইফটা তত কমপ্লিকেটেড এবং আমাদের চিন্তা ভাবনাগুলো তত ন্যারো ডাউন হয়ে যাচ্ছে। যত প্রকৃতির কাছে যাব সেই জন্য মানুষের ইনস্টিংক্ট নেই, বুঝতে পারে না। মানে নেচারের যে নানা রকম, আজকে একটা পিঁপড়ে বা একটা জন্তু জানোয়ার একটা ন্যাচারাল ক্যালামিটিস হতে গেলে তার অনেক আগে থেকে তারা আভাস পায়। আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছি, সেই আমাদের যে শক্তিটা, পাওয়ারটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদেরও ছিল একটা সময়, কিন্তু ধীরে 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 আমরা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড এবং আমরা নেচার থেকে এত দূরে সরে এসেছি যে আমাদের সেই পাওয়ারটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, আমরা সেটা রিয়েলাইজও করি না। সবাই যদি তোমার মতন ভাবতে পারে, শুভাশিস, যদি সবাই এতটা ডিপলি এটাকে থারোলি এটাকে যদি কেউ অ্যানালাইসিস করে যে সত্যি আমি যে দাঁড়িয়ে আছি এই মাটিটার ওপরে এবং আমার ওপরে যে এতজনের অবদান, সেটা কি এক মুহূর্তের জন্য আমি কাউকে থ্যাঙ্কস জানিয়েছি? বিউটিফুল কনসেপ্ট। কিন্তু আমার মনে হয়, আমি জানি না তোমাদের কিরকম ফিলিং হচ্ছিল কাজটা করতে গিয়ে। আমি তো বললাম, আমি স্ক্রিপ্টটা শুনেই বলেছি এটা করব, কারণ অদ্ভুত একটা কনসেপ্ট, প্লাস এটাতে কোনো নেগেটিভিটি নেই পুরো প্রেজেন্টেশনটার মধ্যে। অভিনয় আছে, নাচ আছে, ডায়ালগস আছে, গান আছে। আচ্ছা, গানও আছে, তার মানে ডায়ালগস আছে, গান আছে, নাচ আছে, সব রকম অনেক গান আছে, অনেক গান আছে। আচ্ছা, একটা জিনিস এখানে জেনে নিই, তোমার কনসেপ্ট, তোমার লেখা গানগুলো কোথা থেকে পেলে? গানগুলো রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি আছে, এই কারণে গানগুলোকে রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি নেওয়া হয়েছে যে একটা কপিরাইট ইস্যু হয়ে যায় অন্য কোনো গান বা আধুনিক গান। আর এই মুহূর্তে নিজে গান লিখে সুর দেওয়া সেগুলো তো সম্ভব না। যেহেতু রবীন্দ্রনাথের কাছে তো আর কিছু নেই, একদম যা লিখে গেছেন তারপরে আর তার থেকে ভালো লেখা সম্ভব নয়। তো সুতরাং এবং কোনো টপিকও বাকি নেই, কোনো টপিকও বাকি নেই। তো বসন্তেরই গান মেনলি বসন্তের গান, এবং তার সাথে সাথে কিছু আছে সিচুয়েশনাল আছে, যেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে সেই অনুযায়ী গানগুলো সিলেক্ট করা হয়েছে। তো একটা গান আজকে যখন দীপান্বিতাকে আমরা পেয়েছি, দীপান্বিতা একটা গান তো শুনবো। নিশ্চয়ই শোনাবো, তবে অল্প একটু শোনাবো, কারণ বাকিটা গিয়ে অডিয়েন্সকে দেখতে সারপ্রাইজ। হ্যাঁ, ভালো। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। খুব সুন্দর। তার মানে এরকম তোমার কণ্ঠে কটা গান শুনছি আমরা? আসলে আমি একটি গানই গাইছি সোলো ওখানে, আর এছাড়া আমি আর বসুধারা আমার মেয়ে, আমরা দুজন ডুয়েট করছি। আর আমার সঙ্গে আরও 4 জন, আমরা সবাই মিলে 4 জন আছি। তো তার মধ্যে বসুধারা আছে, সমর চক্রবর্তী আছেন,
কাবেরী বন্দ্যোপাধ্যায় আছেন আর আমি আছি, তো আমাদের কোরাস আছে সেখানে, আর বসুধারা সোলো গাইছে। বাহ, তবে সব মিলে খুব এন্টারটেইনিং ব্যাপারটা। এই লাস্ট শোয়ে যখন আমরা ডিসেম্বর মাসে করেছিলাম, তখন আমার মনে আছে আমরা যখন বাড়ি ফিরছি, তখন এই গানটা মানে আমিও হঠাৎ করে এমনি গুনগুনাতে শুরু করলাম, আর আমি দেখলাম আমার সঙ্গে আমার ওয়াইফ ছিল রুনাও হঠাৎ এই গানটাই গাইছে। এই একটা গান যেটা মাথার মধ্যে রয়ে খুব গেছে। সুন্দর সুর। এই গানটা কোন পর্যায়ের গান হচ্ছে? এটা পূজা পর্যায়ে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গানটা মানে শুনলে বরিশোদ কিন্তু ধরা মাঝে শান্তির বাড়ি, মানে যে অশান্ত পরিবেশ সেটাকে শান্ত করার জন্য। হ্যাঁ, আমাদের সত্যি যে এখন ধরার যে পরিস্থিতি, সেটা সত্যি মানে শান্তি দরকার। শান্তি দরকার। এই নাটকটা করতে গিয়ে একটা জিনিস শিখলাম, সেটা হলো যে আগে মনে হতো যখন গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে তখন গাছেদের খুব কষ্ট হচ্ছে হয়তো, যে সব শুকিয়ে গেছে, শুকনো পাতা, সবুজ আর নেই, এই ধরনের একটা ফিলিং হতো। এই নাটকটায় ওর লেখায় এটা বুঝতে পারলাম যে না, গাছেরা খুশি হয় কারণ তারা খুব আশাবাদী, তারা এই জন্য খুশি হচ্ছে যে এবার নতুন পাতা আসবে। বাহ, সেইটা মানে অন্য দিক থেকে। কিন্তু এটা তো আমরা মানুষের মধ্যে এই ফিলিংটা তো ইনকালকেট হয় না, এরকম একটা ফিলিং নতুন জামা কাপড়ে হয়। কেনাকাটি হলে আমরা শুধু বাইরের আবরণটা, বাইরের জিনিসগুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা করি, ভেতরটাকে ইগনোর করি। তো সেইটা কিন্তু একটা ঠিক কথা। তো সেইটা একটা আমাদের সমস্ত জটিলতার প্রধান কারণ, যে আমরা ভেতরে দেখি না যতটা বাইরে দেখি। সত্যি কথা। আচ্ছা, এইবারে তোমাদের সেকেন্ড পর্ব থেকে তোমাদের সাথে পেসুয়েভ জয়েন করলেন নীলাদ্রি, তো কিরকম ভাবে তোমরা যুক্ত হলে? সেটাও একটা অদ্ভুত, মানে আমি ভাবছিলাম, তো নীলাদ্রির সাথে আমার সরাসরি তো যোগাযোগ হয়নি। আমার গাজিয়াবাদে আমার এক ফ্রেন্ড থাকে, সে বলছিল জানো তো এখানে একজন কাপল থাকে, তারা খুব এই ধরনের কালচারাল প্রোগ্রামে করছে, তো তুমি যদি চাও তোমার সাথে যোগাযোগ করে দেবো। তাদের সংস্থার নাম হচ্ছে পেসুয়েভ। আর ঠিক তার আগেই জেনেছিলাম, তো পল্টু মানে সমর চক্রবর্তীও যোগাযোগ করে নীলাদ্রির সাথে একবার কথা বলেছিল, তো ওকে বলেছিল, তো আমরা দুজনে মিলে চিত্তরঞ্জন ভবনে গিয়ে দেখা করি। তো যখন কনসেপ্ট বলি নীলাদ্রিকে, তখন ও শুনে খুব এক্সাইটেড হয় যে না, এটা তো একদম ইউনিক কনসেপ্ট, আমি আছি। ব্যাস সেইভাবেই শুরু। তারপরে আমরা ডেট ঠিক করলাম যে কবে করা যায়, আবার সবাই মিলে একত্র হলাম যে সবার সময় নিয়ে, সবার ডেট নিয়ে, সেসব করে ফাইনাল করে ব্যাস যাত্রা শুরু। আমার সঙ্গে শুভাশিস ফোনে বলেছিল যে এরকম পেসুয়েভ বলে আছে, যেহেতু আমার সঙ্গে ডাইরেক্ট পরিচয় ছিল না, নীলাদ্রি হয়তো আমাকে চিনতো কিন্তু আমার সঙ্গে কখনো কথা হয়নি। এবার ও এতগুলো দলকে হেল্প করছে, এত মানে কালচার নিয়ে এত ডেডিকেটেড, এইসব দেখে আমি ভেবেছিলাম আমাদের কেন করতে যাবে। আমার প্রথমেই একটা হয়েছিল যে কেন করবে, কিন্তু অদ্ভুতভাবে যখন দেখা হলো ওর সাথে, ওদের সঙ্গে কথাবার্তা হওয়ার পরে একটা শোতে আমাদের সঙ্গে দেখা হলো, সে নীলাদ্রি যেন বহুদিনের পরিচিত, একদম হঠাৎ গলা জড়িয়ে ধরে আমার মানে অদ্ভুত একটা, মনে হয় না মানুষকে সামনে থেকে দেখে পজিটিভিটি আসে, সেই অরাটা ছিল ওর মধ্যে, সেই জন্য খুব ভালো লাগলো। নীলাদ্রির সাথে আমার অনেকক্ষণ ধরে অনেকবার অনেক বিষয়ে কথা হয়েছে, ফোনেও কথা হয়েছে। এত ভালো মানুষ এবং এত পজিটিভ। আর আরেকটা জিনিস হচ্ছে ভীষণ সরলতা, ও যে এত কিছু করছে তার মধ্যে ওর মধ্যে ভীষণ একটা খুব গ্রাউন্ডেড একটা ব্যাপার আছে, সেটা সবার মধ্যে আমি দেখি না। আমরা কি হয় কিছু একটু করি, না করলে আমরা একবারে মাথা উঁচু করে চলি, কিন্তু ওর মধ্যে আমি দেখেছি যে ভীষণ ভালো, দুজনেই ভীষণ ভালো, এবং সেটা আমাকে ভীষণ, মানে সবার আগে মানুষ ভালো হওয়া উচিত এবং সঙ্গটা ভালো হওয়া উচিত, সেটা যদি ভালো হয় তাহলে বাকি সব কিছু হয়ে যায়, যেটা ওর মধ্যে ভীষণ আসলে একেবারে নিঃস্বার্থভাবে এগিয়ে এসছে তো দুজনা, সেই কারণে ওদের চার পাওয়ার ব্যাপারটা খুব কম বলে এটা সকলের কাছে একটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা মানুষ, তো আমাদের সবার আগে একটা ডাউট হয়। আমরা মানে আমরা তো গাছ নই, আমরা মানুষ, তাই আমরা একজন একজনকে বিশ্বাস করতেও সময় নেই। তো ওই যে
ওই ব্যাপারটা লোকেরা হয়তো বুঝতে পারছে না যে এরা সত্যি নিঃস্বার্থভাবে সাহায্য করছে লোককে, এবং হ্যাঁ না ধীরে ধীরে বুঝবে কালচার যারা- ভালোবাসে বলে হ্যাঁ, সেই করছে, তো, সেই তো। সেটাই স্বার্থ। হ্যাঁ, সেটাই স্বার্থ। মানে আমার এই কাজটা ভালো লাগে আর এই কাজটাকে একটু আপলিফট করা দরকার, এত মানুষ এটার পেছনে লিখছেন, কাটছেন, রিহার্সাল করছেন সব, তোমরা কোথা থেকে, তুমি দ্বারকা, তুমি ফরিদাবাদ, আরেকজন কোথাও, তারা একত্রিত হচ্ছে, এটাই তো একটা ভাবতে গেলেই তো একটা বড় ব্যাপার এসে যায় যে কি করে সম্ভব হচ্ছে। এবং আজকের দিনে কেউ নিঃস্বার্থভাবে এই ধরনের কাজ করবে করা আমরা খুব একটা এক্সপেক্ট করি না। আর কেউ যদি এইটুকু করে যে আমি তোমাকে চলো আমি তোমাকে এইটুকু দেব এবং আমার এত বড় জিনিস চাই, আমার এত প্রচার চাই, এবং ওদের সেই সব কোনো ব্যাপারই নেই যে ওর সম্বন্ধে কতটুকু বলা হলো, ওর লোগোটা কোথায় ইউজ করা হলো, কিভাবে ইউজ করা হলো, বদার করে না এটা সবচেয়ে। এবং কখনো কোনো ডিমান্ড নেই, ঠিক আছে করো তোমরা, আমি আছি, ব্যাস, দ্যাটস ইট। এইটা একটা খুব রেয়ার কোয়ালিটি যেটা আজকের দিনে সত্যি খুব বিরল। তো এরকম মতো মানুষ না এগিয়ে এলে এরম ধরনের, তাহলে এই কাজগুলো তো সব ব্যাক সিট নিয়ে নেবে। সেই তো এই নাটক বলো, যেরকমই ধরো এরকম শ্রুতি নাটক বলো বা অ্যাকচুয়াল যারা নাটক করছেন তাদের, তো সেই ব্যাক সিটটা যাতে না হয় সেজন্য কিছু মানুষ তো ঠাকুর রেডি করে রেখেছেন যে তোমরা একটু Support ব্যাকিং করো, দাও, backing করো, সাপোর্ট support দাও। করো। হ্যাঁ, আরেকটা খুব জিনিস ভালো কি হয়। বলো তো, আমার মনে হয় যে তোমার যদি ইন্টেনশন খুব কারেক্ট থাকে, তুমি যেটা করতে চাইছো এটা ভালো কিছু করতে চাইছো, এবং সেটা যদি খুব অনেস্ট একটা চেষ্টা হয়, তাহলে অটোমেটিক্যালি সমস্ত জিনিসগুলো একত্র হয়ে যায় ঠিক মানে ঠিক আপনি জায়গায়। আপ ইট ফলস ইনটু প্লেস। Falls into place, হ্যাঁ, এটা একটা খুব বড় কথা আজকে সুভাষিস তার কাছে শুনলাম। মানে এটা খুব বড় কথা, জেনারেলি আমরা অ্যাপ্রিসিয়েট করি না বলে বলতে পারি না, আমরা তো খুব মন খুলে অ্যাপ্রিসিয়েট করি না কারোর, আর সেজন্য বলতেও পারি না। কিন্তু এটা কত বড় কথা, যদি সত্যি নিজে অনেস্ট থাকা যায়, নিজের কাজটাতে ডেডিকেশন এবং ডিভোশন আনা যায়, তাহলে সব কিছু কিন্তু জায়গা মতো জায়গায় পড়ে যাবে। একদম একদম। আমি একটা জিনিস বলতে চাই যে ও লিখেছে, ডিরেক্ট করেছে, আমি পাঠাভিনয় করেছি, ওর এখন অব্দি পরিচয় যেটা গান গেয়েছে, কিন্তু ও পুরো কস্টিউম ডিজাইনিং, কস্টিউম অ্যারেঞ্জ করা এবং প্রোডাকশনটাকে পুরো পেছন থেকে সামলানো, তার মধ্যে যে রিহার্সালে ব্যাপার স্যাপার সেইগুলো আছে, কোথায় কাকে কি কখন যোগাযোগ করতে হবে, কে কখন আসছে না আসছে, সেই সবগুলো কিন্তু ও সামলায়। আমরা যদি দেরি হয়ে যায় পৌঁছতে, তাহলে কল এসে যায় কোথায় কোঅর্ডিনেশনের জন্য তো পৌঁছতে। একটা মেন মানুষ হ্যাঁ, লাগে, একজনের পক্ষে তো সম্ভব নয় আর না। হ্যাঁ, ওরা না থাকলে তো সেই আমি তো সাহসী পেতাম না, সাপোর্টটা না থাকলে। তোমার বাড়ির মধ্যেই যে এত ট্যালেন্ট, আর সেটার জন্যেই যে এতখানি আমার এই ট্যালেন্ট আনপ্লাগ শোতে আমি এটাও মানে আমি আজকে খুব আমার ভালো লাগছে যে সত্যি ট্যালেন্টেড মানুষজন আসছেন এবং তারা বলছেন এত ট্যালেন্ট আমাদের দিল্লি এনসিআর এর মধ্যে আছে। তোমরা যে এসে যে এখানে আমরা যে আলোচনা করতে পারছি, যে ভালো লাগে অনেক কিছু, কিন্তু ভালোবেসে কাজটা করা, এটা কিন্তু খুব বড় কথা। খুব বড় কথা। So I'm very thankful to you all three. বলো কিছু শুনি, ডায়লগ শুনবো নাকি একটা? ডায়লগ বলবো না, বলবে না? না, আচ্ছা, কারণ হচ্ছে যে ডায়লগ গুলো ওইখানে এসে শুনলে আরো ভালো লাগবে। কারণ আমাদের প্রত্যেকে, আমরা তিনজন, যে আমি, জাহানার আর অনিন্দিতা, আমরা যখন বসে ডায়লগ বলছি, তখন সামনে মঞ্চে কিন্তু তিনজন অভিনয় করছে, কৃষ্ণচূড়া, পলাশ আর মাঝখানে বট। এবার এই দুটি মেয়ে করছে, বট যে সে ছেলে করছে, অর্ণব ওর নাম, অর্ণব বাসু, ও করছে। এই সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওরা যে আমার আওয়াজটা ওদের মুখ থেকে যখন বেরোচ্ছে, ওদের যে মুখটা নড়ছে, লিপসিংটা মনে হচ্ছে ওরাই বলছে। ও সেই মানে জন্য এতটাই অ্যাকিউরেট, এতটা একাত্মভাবে করছে, অ্যাকিউরেসি। এত রিহার্সাল করতে হয়েছে। এবং সেইখানে অনেক খুব ইম্পর্টেন্ট তথ্য আমরা দিয়েছি, মানে ওই লিখেছে, অ্যান্ড এগুলো কিছুই ওর মাথার থেকে বেরোয়নি, সব রিসার্চ করা ফ্যাক্টস, যে আমরা প্রতিদিন কিভাবে মানে অ্যাটমসফিয়ারকে পলিউট করছি, শুধু বাতাস নয়, জল, মাটি, সব কিছুকে আমরা কিভাবে পলিউট করছি তার উপরে। এটা মানে
যে কোনো এনভায়রনমেন্টালিস্ট যদি দেখেন তার দারুণ লাগবে। তো এই তথ্যটা দিয়ে আমরা শুরু করছি। তুমি যে আমার ডায়লগ বলছো, প্রথমেই আমরা একটা ভিডিও দেখাচ্ছি স্ক্রিনে, তার সঙ্গে আমি বলছি ওখানে বসে লাইভ, এবং তারপরে পুরো ব্যাপারটা শুরু হচ্ছে। তোমার কথা শুনতে শুনতে আমার একটা জিনিস মাথায় ঘুরছে, যে এই শোটা তো 8th নভেম্বর। হ্যাঁ, এটা কোথায় হচ্ছে? এটা বিপিন চন্দ্র পাল মেমোরিয়াল অডিটোরিয়ামে, চিত্তরঞ্জন পার্কে, বিপিন পাল অডিটোরিয়ামে হচ্ছে। কিন্তু এটা হয়ে যাওয়ার পর তোমাদের মনে হয় না যে এটা নিয়ে স্কুলে বা সিনিয়র ক্লাসেসে বা কলেজেসে যাওয়া উচিত? আমার খুব ইচ্ছে যে এটাকে হিন্দিতে করা। বাংলা যেহেতু লিমিটেড অডিয়েন্স, হিন্দিতে করলে অনেক লার্জার অডিয়েন্স পাবো। এবং এটাও খুব আমার ইচ্ছে যে এটাকে যদি আমরা এনভায়রনমেন্ট ডেতে যদি করতে পারি, কিন্তু তার জন্য আমাদের যে সাপোর্ট দরকার, আমরা যদি গভর্নমেন্ট থেকে কিছু সাহায্য পাই, এবং গভর্নমেন্ট যদি প্রমোট করে এই পুরো ব্যাপারটাকে, কারণ এর মধ্যে পলিউশন, আমরা দিল্লিতে কীরকম পলিউশনের মধ্যে বাস করছি, তো এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য এবং মানুষকে রিয়েলাইজ করানোর জন্য যে আমরা কি করছি, সেটা খুব ভালো হয় যদি আমরা সেরকমভাবে সুযোগ পাই করার। নিশ্চয়ই এই অপরচুনিটি কোনো না কোনো দিন এসেই যাবে, কারণ যখন এতটা সৎ ইচ্ছে আছে এটার পেছনে, এসে যাবে। কারণ মাসের কাছে পৌঁছানোর জন্য দুটো মিডিয়া আছে। একটা হচ্ছে তুমি এটাকে ক্যামেরায় বন্ধ করো, ফিল্ম করলে এটা না, সেটা প্রচুর ব্যয় সাপেক্ষ। দ্বিতীয় হচ্ছে যে এটাকে এমন একটা ল্যাঙ্গুয়েজে করলে যেটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, আইদার ইংলিশে বা হিন্দিতে। আমরা যেহেতু ভারতবর্ষের মধ্যে করছি বা নর্দার্ন ইন্ডিয়াতে থেকে করছি, আমরা যদি বেশি লোকের কাছে পৌঁছতে চাই আমাদের এটাকে হিন্দিতে করতে হবে, মিডিয়ামটা হিন্দি হওয়া উচিত। আর ভবিষ্যতে যদি কোনোদিন এটাকে ফিল্ম হিসাবে করা যায় তাহলে একটা অসাধারণ ব্যাপার হবে, যেটা ও শুরুতেই ভেবেছিল যে অ্যানিমেশন করে যদি এটাকে করা যায়। অ্যানিমেশন করেও খুব ভালো হতে পারে এটা, তাই না? হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি দেখেছি, যে কনসেপ্টটা পরে আমরা করছি, যেভাবে রিপ্রেজেন্ট করছি, এখন পর্যন্ত এই ধরনের একটি অনুষ্ঠানও হয়নি, মানে কোনো অনুষ্ঠানের ছায়া অবলম্বনে বা কাউকে কোনো কিছুতে ইন্সপায়ার্ড হয়ে যে আমরা এটা করছি তা না, একেবারে এমন একটা ইউনিক যেটা কোথাও হয়নি। মানে আজ পর্যন্ত আমি দেখিনি এই ধরনের কনসেপ্টে কোনো একটা স্টোরি টেলিং হয়েছে বা কিছু একটা হয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা ইউনিক কনসেপ্ট এবং ব্যাপার। তো সেই জন্য এটা যতটা প্রচার হয়, এবং যেহেতু একটা পজিটিভ এটার একটা মেসেজ আছে এটার মধ্যে, তো ব্যাপারটা অন্যরকম একটা মাত্রা নিতে পারে। যেভাবে এনভায়রনমেন্ট খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই তো আমরা দিল্লিতে থাকি বলে নভেম্বর মাস থেকে আমাদের পলিউশন শুরু হবে, সেই জানুয়ারি মাস অবধি কতবার বাচ্চাদের স্কুল ছুটি বন্ধ, গাড়ি বন্ধ, গাড়ির দুটো গাড়ির জায়গায় একটা গাড়ি, গভর্নমেন্ট নানান রকম মেজার্স নিয়েছেন। কিন্তু আমি বলছি যদি এই রকম ধরনের এই কনজারভেশন অফ এনার্জি বা এনভায়রনমেন্টটাকে নিয়ে আমরা যদি মাসের কাছে সত্যি কোনো না কোনো দিন যেতে পারি, আর যেরকম বললে হিন্দিটাকে নিয়ে, তাহলে কিন্তু এটা একটা সত্যি ভালো জিনিস হবে। কারণ বাচ্চারা ক্লাস 4, 5, 6, 7 এরম সময় থেকে না ওরা কনজারভেশনটা, ওদের যে সাবজেক্টসগুলো স্কুলে থাকে সেগুলোতে ওরা শেখে যে তুমি ওয়েস্ট করবে না, নোংরা করবে না, কষ্ট দেবে না, গাছের পাতা ছিঁড়বে না, এরকম ধরনের সব থাকে। তো সেইগুলো আমার মনে হয় এরকম সাইজের বাচ্চাদের বয়সে বাচ্চাদের জন্য ডিফারেন্ট স্কুলে যদি এগুলো অন্তত পক্ষে কোনো একটা স্পেশাল ডেতে এটা ওখানে একটা হলো শো। আরেকটা ব্যাপার, যেহেতু আমি হেলথ নিয়ে কাজ করি, ওই জন্য এই যে পলিউশন হয় এর জন্যে ওই বৃষ্টি হচ্ছে বা আর্টিফিশিয়াল রেন করিয়ে বা যাই কিছু করিয়ে, কিছুদিন পরে তুমি যেমন বললে জানুয়ারি মাসের পরে আবার অ্যাটমসফিয়ারটা ভালো হয়ে যাবে। কিন্তু এই পিরিয়ডটাতে, এই 3 মাসে তোমার শরীরের যা ক্ষতি করে যাচ্ছে সেটা ইররিপেয়ারেবল, সেটা ঠিক। আমরা যারা এই শহরে থাকি তাদের লাইফ স্প্যান কম্পারেটিভলি অনেক কমে যাচ্ছে। যেমন তোমায় একটা বলি, যে আমরা সবাই জানি যে জঙ্গল কাটা হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, আমরা দেখছি, খবর জানি, কিন্তু তুমি যদি এই স্ট্যাটিস্টিক্সটা জানতে পারো যে প্রতি মিনিটে কী পরিমাণ এরিয়ার জঙ্গল ধ্বংস করা হচ্ছে, যেটা আমাদের এখানে বলা আছে, সেটা যখন শুনবে সেটা তোমার অবাক হয়ে যাবে যে সত্যিকারে যে কী পরিমাণ ধ্বংস হচ্ছে। এটা তো আমার কনসেপ্ট না, এটা ফ্যাক্ট।
তো সেগুলো সমস্ত জানতে পারবে। দেখো, যদি কংক্রিট জঙ্গল যেখানে এত বেশি বেড়ে গেছে, তো ন্যাচারাল জঙ্গল তো কমবেই। কারণ ওটাই তো একমাত্র, এখানে যে ল্যান্ড এত বেশি, সেই কারণে এত বেশি বাড়িও তৈরি হতে পেরেছে। তো এগুলোর জন্য আমাদের যারা ওই মিনিস্ট্রি লেভেলে আছেন বা যারা এই সমস্ত এনভায়রনমেন্টালিস্ট যাদের বলা যায়, তারা তো নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করছেন নাকি? এনভায়রনমেন্টালিস্ট অনেক কাজ করছে, অনেকে হয়তো করছে, ভালো কাজ করছে, কিন্তু তা এত কম। এবং তাদেরকে সাহায্য করার জন্য বা ইয়ে করার জন্য, কারণ চারিদিকে এত বিভিন্ন রকম নেক্সাস তৈরি হয়ে আছে না, যে জঙ্গল ধ্বংস করা হচ্ছে, অ্যানিমেলস মারা হচ্ছে, নদী থেকে বালি চুরি হয়ে যাচ্ছে। তো এগুলো তো প্রকৃতিকে ডিসব্যালেন্স করে দেয় না, তো সেটা তো সকলের মদত আছে। শুভাশিস, আমার মনে হয় এখানে একটা জিনিস, যে এই কয়েকটা লোকের উপরে রেসপন্সিবিলিটি দিয়ে আমরা চুপচাপ বসে থাকতে পারি না, মানে হাত ছেড়ে বসে থাকতে পারি না। এটা প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, তবেই গিয়ে এটা রিয়েলাইজ করতে হবে। এবং এই নাটকের মধ্যে ওর লেখায় এক জায়গায় আমরা মানুষকে টিজও করেছি, গাছ কিভাবে মানুষ হলে সে কিভাবে বিহেভ করবে, মানে হাঁটা চলা থেকে শুরু করে কথাবার্তা, এবং মানুষ কি করে সেটা গাছেরা অভিনয় করে দেখাচ্ছে, মানুষের অভিনয় করছে গাছেরা। আবার আরেক জায়গায় শেষের দিকে গাছেরা মানুষকে আহ্বান করছে যে এসো আমরা মিলেমিশে থাকি, কারণ মানে আমরা তো কোনোদিন তোমাদের ক্ষতি চাই না, তোমরা কেন আমাদের ক্ষতি করতে চাও। এই যে লাস্টে একটা ওরা আহ্বান করছে যে এসো সবাই মিলেমিশে থাকি, সেই একটা হ্যাপি নোট দিয়ে আমরা নাটকটাকে শেষ করছি। মানে এটা তো এখন এমন মনে হচ্ছে যে এটা মিস করাই যাবে না। এটা কি কোনো থার্ড শো আছে না? এই মুহূর্তে 8 তারিখেরটাই এই মুহূর্তে আর কিছু ভাবা হয়নি। কিন্তু আমি চাইবো যে যত লোক আসবে, যত দর্শক আসবে, তত আমাদের ভালো লাগবে, এবং অবভিয়াসলি তারা কিছু একটা নিয়ে ফেরত যাবে, কিছু একটা ভাবনা নিয়ে ফেরত যাবে। কিছু মুহূর্তের জন্য হলেও তাদের একটা রিয়েলাইজেশন হবে যে সত্যিই তো আমরা কি করছি, নিজেকে দেখার একটা স্কোপ হবে। তারপরে সেটা কতদিন সাস্টেইন করবে, তারপরে তারা কি রিয়্যাক্ট করবে জানি না। আমাদের মধ্যে এরকম আছে যে আমরা প্লাস্টিকের ব্যাগ ইউজ করছি, আমরা বলি যে ইউজ করবে না, কিন্তু আমরা নিজেরাই ইউজ করছি। এই যে হিপোক্রেসিটা, আমরা সবসময় তো সেটাকে মেনটেন করতে পারি না। তো আর সেকেন্ড শো নিয়ে আমি আরেকটা কথা বলছি, যে অ্যাজ এ ডিরেক্টর আমরা সবসময় এইটা ভাবি, বা ডিরেক্টর কেন, যদি আমি অ্যাজ এ পারফর্মার ভাবি, আমি যদি একটা কিছু পারফর্ম করে থাকি, সেকেন্ড বারে তার থেকে শিখে যে কোথায় আমার যদি ভুল নাও হয়ে থাকে, সব ঠিক হয়ে থাকে, তাও কিছুটা ইমপ্রুভ হতে পারে কিনা। তো আমরা এই সেকেন্ড শোতে অনেক কিছু অ্যাড করেছি যেটা ফার্স্ট শোতে ছিল না, এবং এইটার পুরো প্রেজেন্টেশনটার মান আরো উঁচু করে দিয়েছে, আরো বেটার লাগছে এখন মনে হচ্ছে এটা আগের বারে করিনি কেন। তো যারা মানে আমি বলবো দর্শকদের, যারা এই ভেবে যে গতবার তো দেখেছি, এবারে আর দ্বিতীয়বার কি হবে দেখে, তাহলে ভীষণ মিস করবেন। মানে বলে না, there is always a scope for improvement, এবং তৃতীয়বার যখন হবে তখন আরো ভালো হবে। ওটা তো হবেই। এখনই তো আমার মনে হচ্ছে যেন এই শোটা 8 তারিখের পর, তোমাদের তো এখন কন্টিনিউয়াস রিহার্সাল চলছে, খুবই তোমরা ব্যস্ত, কিন্তু যখন এটা নিয়ে আবার থার্ড মানে ফেজে ভাবনা চিন্তা চলবে, তখন আমার মনে হয় স্কুল কলেজগুলোকে হিট করা উচিত। কারণ এটা যদি একটা এমন সার্টেন এজে এটাকে না দেওয়া যায় না, সব মাথার চুল আমাদের সাদা হয়ে গেল, আমরা বয়স্ক হয়ে গেলাম, তখন এনভায়রনমেন্টে তখন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি না একটা এজের পরে। তো একটা জেনারেশন যারা উঠছে, তাদের কে জানানোটা এবং তাদেরকে বোঝানোটা খুব দরকার, যাতে তারা পরিবর্তনটা আনতে পারে। মানে এটা তো আমি বলবো, এটা তো রাদার একটা এডুকেটিভ একটা মেজার তোমরা নিয়েছো। আমার মনে হয় আমাদের ইমিডিয়েটলি এটাকে হিন্দিতে ট্রান্সলেট করে ফেলা দরকার, এবং নট অনলি স্ক্রিপ্ট, গানগুলোকে করতে হবে। এবার নজরুল গীতির হিন্দি ট্রান্সলেশনে সেটা ওই সুরেই কেমন যাবে, সেটা নিয়ে একটা চিন্তার বিষয়। সেম রবীন্দ্রসঙ্গীত তো অনেক হয়েছে, আমার মনে হয় অনেকে করে রেখেছেন অনেক গান, তোমরা ওটা পেয়ে যাবে। হ্যাঁ, সেটা পেয়ে যাবে, তো তোমরা পেয়ে যাবে। হিন্দি নজরুল গীতিটা কতটা হিন্দি পাবে, ওটা তোমাদের করতে হবে। এটা জানো তো, আমার একটা খুব লার্জ স্কেলে করার ইচ্ছে, কিন্তু তাতে
অনেকগুলো সুবিধা অসুবিধা থাকে, যেমন যে টিম দরকার, একটা ভালো প্রফেশনাল টিম দরকার, এবং সেই টিমকে আনতে গেলে তারা স্বতঃস্ফূর্তভাবে আসবে, তার একটা কস্টিংয়ের ব্যাপার আছে, সব কিছু আছে, সব মিলিয়ে। কিন্তু ইচ্ছে থাকলেই উপায় হয়। যখন প্রথম শোয়ের পরে ভাবছিলাম যে দ্বিতীয় শো কী করে করব, কারণ এত খরচ নিজেদের পক্ষে একবারের বেশি করা সম্ভব না। তো ইচ্ছেটা যেহেতু ছিল, অদ্ভুতভাবে তার সমাধানও হয়ে গেল। এবং তৃতীয় ইচ্ছে যে আমরা এটাকে হিন্দিতে এটাও হবে। আর সঙ্গে যখন পেসি ওয়েভ তোমাদের যুক্ত হয়েছে, নীলাদ্রি অনেক ভাস্ট চিন্তা করে, অনেক অনেক ফোর্সই করতে পারে, আর অনেক মানে বিয়ন্ড, মানে আমার ধরো একটা ইমাজিনেশনের বিয়ন্ড ও চিন্তা করে। তাই হয়তো এইভাবে ওর মধ্যে জিনিসটা জাগরণ হয়েছে যে আমরা এই ধরনের কাজগুলোকে সাপোর্ট করব, যেটা এগোতে পারে। তো ওইখান থেকে আমি বলছি, যতটুকুনি আমি কথা বলে বুঝতে পেরেছি, যে ও অনেকটাই ওর কাছে ফোর্সি দিয়েও দেখতে পাচ্ছে যে এটার নেক্সট লেভেল তোমাদের এই নাটকটাকেও কোথায় নিয়ে যেতে পারে। এই ওটাও বলে দিই যে আমরা যে কার্ডটা দিচ্ছি, ওটাকে মাটিতে পুতলে ওটার থেকে ফুলের গাছ বেরোবে। হ্যাঁ, এটা পেয়েছি একটা কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এইরকম যে যতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায়। তো এটা একটা অদ্ভুত কনসেপ্ট যে কার্ডটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে মাটির মধ্যে টবে লাগিয়ে দিলে সেটা থেকে আশা করি যে গাছ বেরোবে এবং সেটার থেকে ফুল ফুটবে। এটাও একটা দেখো, পড়াশুনো শিখবো, গান বাজনা শিখবো, শরীর চর্চা করব, ভালো ভালো খাবো, ভালো বাড়িতে থাকবো, ভালো জামা কাপড় পরবো, ভালো গাড়ি চড়বো, তখনই পারবো যখন এনভায়রনমেন্টটা আমাদের সাথ দেবে। এনভায়রনমেন্ট খুবই খারাপ, একেবারে কি বলবো, চারিদিকে কার্বন, আমরা পলিউশনের মাধ্যমে ওটাকে আমরা ইনহেল করছি, বা চারিদিকে অন্যভাবে এনভায়রনমেন্টকে পলিউট করছি, আর অথচ চিন্তাভাবনা খুব ইউনিক, দুটো ম্যাচ করানো যায় না। আমরা কনসিকুয়েন্সটা বুঝতে পারছি না যে এরপরে কি আসছে, সামনে কি হতে পারে। আমরা সেটা ইমাজিন করতে পারি। যেমন যখন বেঁচে আছি তখন ভাবতে পারি না যে মারা যাব, ঠিক ব্যাপারটা তাই, যে যখন বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তখন এটা ভাবতেই পারি না যে একটা দিন হবে আমাদের অক্সিজেন মাস্ক লাগিয়ে বা কিছু করে আমাদের চলতে হবে। কোনোদিন আমরা ভেবেছি যে জলের বোতল কিনে আমাদের জল খেতে হবে? ইন্ডিয়াতে তো আমরা কখনো ভাবিনি। কল টিপে জল খেতাম, কুয়ো থেকে জল তুলে খেতাম। আজকের দিনে আমরা বাইরে গেলে রেস্টুরেন্টে বলি যে না, আরও জল নাই, আমাদের বোতলের জল, প্যাকড ওয়াটার দাও। তো ধীরে ধীরে আমার গ্রামের নদী, একটা সময় নদী কীরকম ছিল, এখন যখন যাই, যারা থাকে তারা বুঝতে পারে না, তারা পরিবর্তনটা ধীরে দেখতে 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 আমি যখন যাই তখন আমার দেখে সত্যি কষ্ট হয়, কান্না পায় যে এই নদীটা কি ছিল আগে, এখন কি অবস্থা, নালা হয়ে গেছে। তবে আমি খুবই আশাবাদী। আমরা সবাই আশাবাদী। আমি স্বপ্ন দেখি যে একদিন সবাই রিয়েলাইজ করবে, এবং কিছু কিছু হচ্ছে, লোকেরা রাস্তা চলতে চলতে নোংরা করতো, সেগুলো একটু একটু করে কম হওয়া শুরু করেছে, অনেকে বোঝা শুরু করেছে। সেইভাবেই হয়তো একদিন আমরা বুঝতে শিখবো যে গাছেরা কি বলছে আমাদের, আমরা শুনতে পাবো এবং সেইভাবে রিয়্যাক্ট করবো। একেবারে সব সময় দুটো দিক আছে, মানে একটা দিক ধ্বংস করছে আর একটা দিক তৈরি করছে। তো প্রচুর মানুষ আছে বা প্রচুর কিছু আছে যারা এর জন্য কাজ করে যাচ্ছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, ফল তো পাবোই ডেফিনেটলি। সবসময় একটা নেগেটিভ পজিটিভ ফোর্স কাজ করে, যদি নেগেটিভ না থাকে তাহলে পজিটিভ থাকবে না। তো দুটো সাথে সাথে থাকতেই হবে, সবসময় সেটা ছিল, আছে, থাকবে। তো আলটিমেটলি সেটারই জয় হবে। তো মানুষ রিয়েলাইজ করবে, ধীরে ধীরে বুঝতে পারবে, মানুষের কনসিয়াসনেস পরিবর্তন হবে ধীরে ধীরে, অটোমেটিক্যালি সমস্ত। অ্যানিমাল আর মানুষের পার্থক্য এটা, একটা যেটা রিয়েলাইজেশনের ক্ষমতা আছে মানুষের। তো নিশ্চয়ই সে একটা দিন একটা রিয়েলাইজ করবে যে এত ভালো ভালো জিনিস যে আমাদের মধ্যে দেওয়া হচ্ছে, দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কেন, এই পন্থাটা ইউজ করি, তো নিশ্চয়ই হবে সেটা একটা। আমার কি মনে হয় জানো তো, আমাদের বড় প্রবলেম হয়ে গেছে একটা, যেটা আমার মনে হয় আগেকার দিনে কি হতো, আমাদের একটা ধর্মভীরুতা ছিল, এটা করলে পাপ হবে, সেটা সত্যি হোক মিথ্যা হোক, ওই যে একটা ভয় ছিল যে এই কাজটা করো না, বা মিথ্যে কথা বলো না, বা ওই জিনিসটা করো না, পাপ হবে, সেই যে ভয়টা ছিল। এখন আমরা কি করেছি, বুদ্ধি দিয়ে, সায়েন্স দিয়ে সেটাকে আমরা ভেবেছি আমরা তো চালাক হয়ে গেছি, এই তো কোনো মানে হয় না, এগুলো তো কিছু নেই, সেই জন্য আমি যাই ভুল করি না কেন, যা কিছু করি না কেন, আমার কিছু হবে না। আমি যাই অন্যায় করি না, আমি আজকে একটা লোককে মেরে দিলাম, একটা খুন করে দিলাম, আমার কিছু হবে না, আমার কোনো পাপ
পুণ্য বলে ব্যাপার নেই। এই জিনিসটা যে আমরা বুঝে গেছি, এটা সবচেয়ে বড় সর্বনাশের জিনিস হয়েছে, যে আমাদের কোনো ভয় নেই। সবাই Ethics-টা শর্ট টার্ম চিন্তা short করছে, term. শর্ট টার্ম চিন্তা করছে যে এখন তো করিনি, পরেরটা তারপরে দেখা দেখা যাবে, তারপরটা দেখা যাবে। পরেরটা পরে। তবে রাতের অন্ধকার না হলে ভোরের আলো আমাদের কাছে ভ্যালু থাকবে না, তাই তো। সেই জন্য এই অন্ধকারটা থেকে কাটিয়ে উঠবো কাটিয়ে একদিন আমরা। উঠতে হবে। যেমন ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের নিজেদের কাছে কতটা অনেস্ট হওয়া দরকার। বহুদিন আগে আমি একটা ছোট্ট জিনিস লিখেছিলাম যে আমাদের হিপোক্রেসিটা কীরকম কী পরিমাণের হয়। যে আমি একটা ভাড়া বাড়িতে আছি, সেখানে একটাই কল দিয়ে জল আসে, আরও অনেকগুলো ভাড়াটে আছে, একটা সময় জল আসে, খাবার জল, রান্নার জল। তো আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো আমি ব্রাশটা নিয়ে বেরিয়েছি ঘর থেকে, দেখি যে একজনের খাবার জলের বালতি রাখা আছে। তো আমি দেখলাম যে আমার তো দেরি হয়ে যাচ্ছে, তো চারিদিকে কেউ নেই, একটু তাকিয়ে দেখলাম, হঠাৎ করে ব্রাশটা কলের নিচে দিয়ে ভিজিয়ে নিয়ে ব্রাশ করা শুরু করলাম, তার বালতিটার মধ্যে সেই জলটা গেল। এই যে আমাকে তো কেউ দেখলো না, সেও জানলো না, তার কোনো ক্ষতি হলো না, কিন্তু এই যে ডিসঅনেস্টিটা, এই যে কেউ না দেখাতে অন্যায় করাটা, সেই প্রবণতাটা যেদিন আমাদের চলে যাবে বা থাকবে না, এখন সেটা এত বেড়ে গেছে, কেউ দেখছে না, কেউ জানছে না, এটা সুতরাং না অন্যায় করে অনেক ফেলি। সময় দেখা গেছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, মানে যেটা হয় যে খুব ক্লেভার, তো যারা মানে যারা কুইকলি যারা কাজ করতে চায় বা কুইকলি সেই জিনিসটা হাসিল করতে চায়, বা আমরা হিন্দিতে হাসিল বলি, তো তখন এরকম কাজ করি। কিন্তু সত্যি কারোর ভেতরে যদি জ্ঞান থাকে, সে হয়তো একটু চেষ্টা করে তার বালতিটা উঠিয়ে সরিয়ে দিয়ে সে কাজটা করতে পারে, কিন্তু আমরা ম্যাক্সিমাম সেটা করি না সেটা আমি একটা জায়গায় কি বলে স্মোকিং বিরোধী ভাষণ দিতে যাচ্ছি, স্মোক করা কত ক্ষতিকারক, ঢোকার আগে আমি দুটো সিগারেটের টান দিয়ে আমি ঢুকে গেলাম, অথচ গিয়ে আমি ভাষণ দিচ্ছি যে স্মোকিং তো ভীষণ ক্ষতিকারক, এই কারক সেই কারক। তো আমি যেটা প্র্যাকটিস করছি না, সেটাকে প্রিচ করছি, সেটার কোনো ভ্যালু নেই, অ্যাকচুয়ালি সেটা এফেক্টিভ হয় না। এখন তো সবাই মোটিভেশনাল স্পিকার, সবাই লাইফ কোচ, তো এটাই তার কারণ তারা নিজেরা করছে না। কতটা যে ডিফিকাল্টি নিজেকে সেই স্টেজে এনে তৈরি করে আনাটা, সেটা খুব ডিফিকাল্ট। কিন্তু সেই জন্য শ্রী অরবিন্দ একটা জায়গায় বলেছিলেন যে ওয়ান ড্রপ অফ প্র্যাকটিস ইজ বেটার দেন ওশান অফ থিওরিজ। ইয়েস, তো সেটা আমরা কেউ আর ফলো করি না। একটা খুব সুন্দর জায়গায় তুমি জিনিসটাকে এনে আনলে, মানে সত্যি বড় বড় মহাপুরুষ, বড় বড় চেতনার সাথে না মিশলে আমাদের এই ক্ষুদ্র চেতনাগুলোর আপলিফমেন্ট হবে না, তাই তো? আর তুমি যেভাবে অনেক দিন যাবৎ হেলথ নিয়ে কাজ করছো, হেলথ ইজ ওয়েলথ, তো হেলথের মতন ওয়েলথ না থাকলে আমরা কোনো জিনিসটাই করতে পারবো না। মানে এটা তোমার কাছ থেকে শেখা, কারণ তুমি সেই সকালবেলা উঠে কি খাবে, সারাদিনের সেই পুরো একটা চার্ট বানিয়ে দেওয়া একটা মানুষের শরীর কি করে ভালো থাকবে। তো শরীর ভালো থাকলেই মন ভালো থাকলেই, মন ভালো থাকলেই ভালো বিচার আসবে, ভালো বিচার আসলেই ভালো কর্ম, তার দ্বারা অনেক মানুষের বেনিফিট। এটাও কিন্তু একটা মেডিটেশনের মতো, পূর্ণিমা যেটা করছে religiously এতদিন ধরে, এত রিলিজিয়াসলি, এটার জন্য অন্য লেভেল দরকার। একদম সবাই পারে না, আমরা পারি না। এত সুন্দর একটা আজকে আলোচনা, মানে তোমার লেখা যে নাটক, এটার মধ্যে এত কিছু ভাবনা চিন্তা করার জিনিস আছে। যদি আমরা মনোনিবেশ করি, অন্ততপক্ষে বুঝতে পারবো যে এটা খালি একটা নিছক লেখা, তুমি একটা ইন্সপায়ার্ড হয়ে আছে, গাছ কি কথা বলছে, নো, এটা নয়। তার ভেতরে প্রবেশ করলে বোঝা যাবে তুমি কতটা এটাতে মানুষকে চেয়েছো যে তাদের চেতনাটা ফিরিয়ে আনতে। তো ওয়ান্ডারফুল একটা শো হতে চলেছে 8th of November, বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন পার্কে, বিপিন চন্দ্র পাল অডিটোরিয়াম, সকলেই জানেন, সন্ধ্যে 7টায়। তো অবশ্যই সবাই, আমি তো আসছি, এবং অবশ্যই সকলে আসবেন। আর তোমাদের এই গ্রেট, যে তোমার মাথা থেকে যেরকম বেরিয়েছে, তুমি তার মধ্যে তোমার চরিত্রে যেটা তুমি ফুটিয়ে তোলার চরিত্র নয়, অনেক কন্ট্রিবিউশন আছে, পুরো সবাইকে বিভিন্ন আইডিয়া দেওয়ার জন্য প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে, আর তোমার গান আমরা শুনবো। ফলে আমরা আজকে খুব আনন্দ সহকারে এই শোটা এন্ড করছি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে তোমাদের নাটকটা খুব ভালো হোক। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।